নাজমুল শান্তকে নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের কাছে একটা উপস্থাপনাও আছে, একটু উপস্থাপনাটা দেখবো যে নাজমুল শান্তর তার ক্যারিয়ার গ্রাফটা কেমন, কতগুলো সেঞ্চুরি আছে, কতগুলো হাফ সেঞ্চুরি আছে, খুব বেসিক একটা ইনফরমেশনের জায়গা, যেখানে তার ক্যারিয়ারে 9টা সেঞ্চুরি, 5টা হাফ সেঞ্চুরি, মানে হাফ সেঞ্চুরির চাইতে সেঞ্চুরির সংখ্যাটা বেশি। তার মানে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে কনভার্ট করার রেশিওটা তার অনেক বেশি। এটা হচ্ছে সবচেয়ে ইউনিক বৈশিষ্ট্যের জায়গা। অ্যাভারেজ কিংবা রানের জায়গাটা আমরা নাই গেলাম, বাট এই পার্টিকুলার পয়েন্টটা নিয়ে যদি একটু স্যার কথা বলি, লাস্ট পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজের আগেও নাজমুল শান্তর একটা কমন প্রবলেম হচ্ছিল, তিনি বারবার বোল্ড হচ্ছিলেন, এলবিডব্লিউ হচ্ছিলেন, অনেক ডিকোড করে আমরা যেমনটা দেখেছিলাম যে হয়তো বা ব্যাকফুটে ওয়েট বেশি রাখছেন, বল ভেতরে ঢুকে যাচ্ছে। বাট পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজ থেকে একটা ম্যাসিভ চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, যে ফরওয়ার্ড প্রেস, ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফার করার জায়গাটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়েছে। গতকাল যখন আব্বাসকে ফেস করছিলেন, আমরা দুর্ভাগ্যবশত উপস্থাপনাটা দেখাতে পারছি না যেহেতু আমরা ব্রডকাস্টার না, বাট একটা বিষয় উল্লেখযোগ্য ছিল যে অনেক এগিয়ে এসে ব্যাটিং করছিলেন, ওয়েট ট্রান্সফারটা অনেক ভালো হচ্ছিল, কমেন্টেটর এটা নিয়ে কথা বলেছিলেন। আপনি পেছনের কারিগরদের মধ্যে একজন, বা নাজমুল শান্ত ইন্ডিভিজুয়াল আপনার সঙ্গেও কাজ করে অনেক, এই পার্টিকুলার টেকনিক্যাল জায়গাটা নিয়ে যদি কিছু বলেন। এই প্রবলেমটা অনেকদিন ধরেই ফেস করছিল নাজমুল। আসলে যেটা হয় যে শান্তর ব্যাপারে যেটা হয়েছে যে ওয়ান ডেতে খেলে এবং টেস্টে খেলতেছে, কিন্তু টি20তে এখন রেগুলার না। তো বা যখন বিপিএলের আগে ও বলতেছিল যে স্যার কিছু শর্টস আমরা যদি ইমপ্রুভ করতে পারি তাহলে আমার স্ট্রাইক রেটটা ভালো হবে। তো দেখা যায় যে পার্টিকুলারলি কিছু শর্টস ইমপ্রুভ করতে গেলে দেখা যায় যে আমি যদি পিক আপ মারতে চাই তাহলে শরীরের পজিশন আরেক রকম লাগে, সেখানে একটু পিছনে থাকলে, ওয়েট থাকলে আসলে স্কোয়ারে দ্য উইকেটে ভালো মারা যায়। তো এইগুলো করার জন্য সে কিন্তু সাকসেস ছিল বিপিএলে। তো দেখা যায় যে একটা টেকনিক আসলে ঠিক করতে গেলে, একটা জোরে রান বের করতে গেলে দেখা যায় অনেক সময় স্ট্রেংথের জায়গায় হ্যাম্পার করে। তো নাজমুলের জন্য এটাই হয়েছিল। তো পরে আবার এটা রিকভারি করে এখন যেটা আসছে, এখন ভালো পজিশনে আসছে সে, এবং এমন একটা পজিশনে আসছে যে আসলে সামনে পিছনে সব জায়গার বলেই সে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে, অতীতে যেটা ছিল। তো আর যেটা বললেন যে অনেক ব্যাটসম্যানের ক্ষেত্রেই টেকনিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে কথা বলে যে আসলে পার্টিকুলারলি এই টেকনিকটা আরও ইমপ্রুভ করা উচিত, এই জায়গাটা স্ট্রং হলে। তা দেখা যায় যে একটা টেকনিক যখন ইমপ্রুভ করতে হয় তখন অনেক জায়গায় আসলে টিউন করা লাগে, মডিফাই করা লাগে। তো দেখা যায় যে পার্টিকুলারলি ওইটা যদি আমি স্ট্রেংথে চলে আসি, দেখা যায় যে অনেকগুলো স্ট্রেংথের জায়গা বন্ধ হয়ে যেতে পারে। তাই অ্যাজ এ কোচ হিসেবে আমাদের সেই জিনিসগুলো মাথায় রাখতে হয় যে মেন একটা জায়গায় যদি আমি ঠিক করি তাহলে দেখা যায়, আমরা যেটা করি নর্মালি, আমি যেটা করি যে ওই জায়গাটা অ্যাডজাস্টমেন্ট শিখাই, আর বাকি স্ট্রেংথের জায়গাগুলো আরও বেশি মানে স্ট্রেংথ আরও যে ফ্লুয়েন্ট যেন থাকে, আরও যেন স্কোরিং অপশন যেন মিস না হয়, ওইভাবে চেষ্টা করি। তো ও এটার মধ্যেই আছে, এই জায়গায় যে জায়গাটাতে ও পার্টিকুলারলি প্রবলেম ফেস করে ওই জায়গায় দেখবেন যে অ্যাডজাস্টমেন্ট ভালো হচ্ছে। যত দিন যাবে, যত খেলবে, তত দেখবেন যে এই অ্যাডজাস্টমেন্ট আরও ভালো হবে। স্যার, এই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাকে আমি করবো, আগে একটু কায়সারের কাছ থেকে ফেরত আসতে চাই, বাট খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আপনার সঙ্গে কথা আছে। কায়সার ভাই, শান্তর কনভার্সন রেটটা যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, আমরা যদি মুমিনুল ভাইয়ের সঙ্গে একটু কম্পেয়ার করি, লাস্ট 4টা সেঞ্চুরি তিনি মিস করেছেন। সত্যি কথা বলতে লাস্ট 4টে ইনিংস এমন ছিল যে 61, 81, 87, 91 আউট হয়েছেন। নাজমুল শান্তর 50কে সেঞ্চুরি কনভার্সন রেটটা অনেক বেশি। এই ম্যাচিউরিটির জায়গাটা, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমার তো মনে হয় যে তারপরে যতগুলো টেস্ট ম্যাচ তিনি খেলবেন 50 থেকে তার শুরু করা উচিত, মানে ধরে নেওয়া উচিত যে আমার 50 হয়ে গেছে, তারপর আমি সেখান থেকে যাব। তো তার এই ম্যাচুরিটির সবচেয়ে বড় বিষয়টা হলো যে দিস ইজ দ্য মানে পিওর ক্লাস অফ এ টেস্ট ব্যাটসম্যান। কারণটা হলো যে টেস্টে একটা কথা সবসময় সামি বলা হয়ে থাকে, ওয়েন ইউ গেট সেট গো ফর বিগ। সো আমার মনে হয় যে তিনি যখন সেট হয়ে যান, অন্তত 20 রান বা 25 রান করে ফেলেন, ততক্ষণে কিন্তু তিনি তার প্ল্যানটা সেরকমভাবে সাজিয়ে নিয়ে থাকেন। এবং 50 করার পর তিনি দেখবেন যে যেটা রেকর্ডই তার জানাচ্ছে যে এখন পর্যন্ত তার মাত্র 5টা 50 এবং 9টা তার সেঞ্চুরি রয়েছে। সো এটাই বোঝা যাচ্ছে যে এই যে কনভারসেশন রেটটা, এটার বাড়ার অন্যতম কারণটা কি? কারণটা হলো যে তিনি যখনই 50 করে ফেলেন মনে করেন যে আমার সামনে আরও অনেক বড় কাজ রয়েছে, আরও বড় কিছু করতে হবে। এবং আমি মনে করি যে প্রত্যেকজন টেস্টে যারা ব্যাটসম্যান হিসেবে খেলেন তাদের কিন্তু এই ধরনের মানসিকতা নিয়েই খেলতে হবে। কারণ 50 অনেক সময় বলা হয় থেকে যে এই সেঞ্চুরি ইজ নট এনাফ, কিন্তু 50 যে এনাফ না টেস্ট ক্রিকেটে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু সেই 50কে যদি আপনি সেঞ্চুরি করতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে টেস্ট ক্রিকেট আমাদের যে জিনিসটা শেখায় বা যেটা বলে যে ধৈর্য, স্কিল নিয়ে সামনে বাড়তে হয়, সেটার একটা মানে পারফেক্ট একটা উদাহরণ তৈরি করতে পারবেন আপনি তখনই। সো আমার মনে হয় যে নাজমুল হোসেন শান্ত যে এই ট্রেন্ডটা তৈরি করে দিয়ে গিয়েছেন, এটা যদি বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা, বিশেষ করে ব্যাটসম্যানরা যদি সেট করতে পারেন যে আমি 50 করেই সন্তুষ্ট হব না, আমাকে 100 করতে হবে। আবার
সময় পরিস্থিতি এমন জানায় যে শুধু 100 করলে হবে না, আমাকে গো ফর আরো জি। বড় করতে হবে, এবং সে ধরনের টেন্ডেন্সিও কিন্তু আমাদের কিছু ব্যাটসম্যানদের মধ্যে রয়েছে। আমাদের মুশফিক রহিম রয়েছে, মুশফিক রহিম কিন্তু খুব একটা হয় কি যে আপনি যখন 50 রান করে মনে করবেন যে আমার কাজ শেষ, আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি, তখন আপনি সামনে বাড়তে পারবেন না। সো এখান থেকে বেরিয়ে আসতে হবে, এবং সেটাই আমি মনে করি যে ভালো একটা ট্রেন্ড সেট করে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সো হ্যাটস অফ টু হিম, যে তিনি তার চেয়ে বড় বিষয়টা তিনি ক্যাপ্টেন, জি। দলের ক্যাপ্টেনের কাছ থেকে যখন এরকমভাবে আপনি একদম ফুল প্যাকেজ একটা পারফরমেন্স পাবেন, তখন নিশ্চিতভাবে অন্যান্য ব্যাটসম্যান যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের একটা তাগিদ তৈরি হয়, ক্যাপ্টেন এরকম করছেন আমি কেন করব না।